আজকে আমরা সায়ানোটিক হার্ট ডিজিজটা পড়বো, কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ। তাহলে কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ তাহলে আমাদের কি কি আছে আমরা দেখে নেই। আমরা ব্রড দুইটা ক্লাসিফাই করি, একটা হলো কনজেনিটাল এসায়ানোটিক হার্ট ডিজিজ আর কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ। সায়ানোটিক হার্ট ডিজিজের মধ্যে আমরা অনেকগুলো নাম দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো একটা এগুলো অনেক সময় পরীক্ষায় নামগুলো জিজ্ঞেস করে, অথবা তোমাদের রিটেনে অনেক সময় কোয়েশ্চেন আসে যে নেম সাম যেটা সায়ানোটিক হার্ট ডিজিজ। খেয়াল করে দেখো নামগুলোর মধ্যে অনেকগুলো নামই কিন্তু টি দিয়ে আছে। প্রথমে টি, টেট্রালজি অফ ফেলোড। আচ্ছা তোমরা বাকিরা একটু মিউট হয়ে যাও, ঠিক আছে। সাউন্ড আসতেছে, সবাই মিউট হয়ে যাও। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে লাস্টে কোয়েশ্চেন করো, অথবা তুমি রেজ হ্যান্ড বা জিজ্ঞেস করো আমাকে, ঠিক আছে। আর এখানে যারা ফরেনার স্টুডেন্ট আছে, আমাদের লেকচার বোথ ইন ইংলিশ এন্ড বেঙ্গলি। এনি if you can't understand you can ask me, don't hesitate. আমাদের এখন আমরা নামগুলো দেখতেছি যে সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। একটা নাম বললে তুমি টেট্রালজি অফ ফেলোড বলবে। যদি তুমি একটাই তোমার মনে রাখতে হয় সেটা হলো টেট্রালজি অফ ফেলোড। এইটা বাদ দিয়ে অন্য কিছু বলা যাবে না, প্রথমেই এটাই। এরপরে আমরা দেখো আরো নাম আছে, যেমন ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট আর্টারিজ, টোটাল এনোমেলাস পালমোনারি ভেনাস রিটার্ন, ট্রাঙ্কাস আর্টারিওসাস, লাস্টে আবার দেখো ট্রাইকাসপিড এট্রিশিয়া। তাহলে এই সবগুলো নাম কি টি দিয়ে, প্রথমে টি দিয়েই তুমি 4-5টা নাম মনে রাখতে পারবে। এরপরে আরো কিছু, যেমন হিপস্টেন এনোমালি, শুধু হিপস্টেন এনোমালি বললেও হবে। হিপস্টেন এনোমালি, সিঙ্গেল ভেন্ট্রিকল, যেমন একটা ভেন্ট্রিকল থাকতে পারে। হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিনড্রোম, যেমন লেফট হার্টটা ডেভেলপ হয় না। এই নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, বা যেভাবে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। তো আমরা পড়বো বেসিক্যালি একটাই টপিক, সেটা হলো টেট্রালজি অফ ফেলোড। কারণ বাকি যে ডিজিজ গুলো আছে কমনলি এটাই হয়, আর বাকি যেগুলো আছে সেগুলো পার্সেন্টেজ কম। আর দ্বিতীয়ত হলো এরা সার্ভাইভ করে না, বেশিরভাগই হয়তো নিওনেট বা অথবা অনেক বাচ্চা যে মায়েদের অ্যাবর্শন হয়ে যায়, তারপরে নিওনেটাল পিরিয়ডে ডায়াগনোসিস হয় না, সায়ানোসিস নিয়ে মারা যাচ্ছে, সার্ভাইভ গুলো খুব কঠিন, এখনো ওয়ার্ল্ডে সেভাবে সার্ভাইভ করে না। এই জন্য আমরা আসলে খুব বেশি ওই পেশেন্ট গুলো আমাদের পাই না। আমরা যেগুলো ওয়ার্ডে বা পেশেন্টকে পাবো সায়ানোটিক হার্ট ডিজিজ করলে আমাদের টেট্রালজি অফ ফেলোডটাই থাকে। আর বাকিগুলো তোমাদের জন্য কেউ মনে রাখতে পড়তে চাইলে সবই পড়তে পারো, কিন্তু পরীক্ষার জন্য এর বাইরে বেশি হবে না। এই টেট্রালজি অফ ফেলোড নিয়েই তোমাদের পরীক্ষা হবে, রিটেন বলো আর ওএসপি যেখানেই থাকো এটা নিয়েই থাকো। তাহলে আমরা এটা নিয়ে আমরা ডিসকাস করবো। তাহলে হোয়াট ইজ টেট্রালজি অফ ফেলোড? টেট্রা মানে কি 4, তাই না? টেট্রালজি অফ ফেলোড। সবাই ফিগারটা খুব ভালোভাবে খেয়াল করো। এটা যদি তোমার এটাকে লাইফ লং তোমাকে মনে রাখতে হবে যে 4টা কম্পোনেন্ট, সেই 4টা কম্পোনেন্টটাই কি। অনেক সময় কিন্তু আমরা যখন ইন্টারনি শেষে বা কেউ পাশ করে, এটা সবার ক্ষেত্রেই হয়, মনে হবে এত সহজ, কিন্তু অনেক সময় মনে থাকে না। 4টার মধ্যে 1-2টা মনে থাকে। যদি তুমি ফিগারটা মনে রাখতে পারো তাহলে তোমার লাইফ লং সেটা মনে থাকবে। তাহলে আমরা দেখি যে প্রথমে কি দেখতে পাচ্ছি। এই যে দেখো একটা পালমোনারি ট্রাঙ্ক, তাই না? পালমোনারি ট্রাঙ্কটা কোথা থেকে আসে? এটা আসে হচ্ছে, আচ্ছা প্রথমে এখানে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট দিচ্ছে, তাহলে এই দেখো একটা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এরো দিয়ে দেখানো হচ্ছে, তাই না? ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। তারপরে হচ্ছে অবস্ট্রাকশন অফ রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট। রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো কি? রাইট ভেন্ট্রিকল থেকে আসা হলো পালমোনারি ট্রাঙ্কটা অ্যারাইজ করে, সেটাই অবস্ট্রাকশন। তাহলে তুমি সহজেও তুমি মনে রাখতে পারো পালমোনারি স্টেনোসিস। যদি পুরোটা বলতে পারো ভেরি গুড, যদি পুরোটা তোমার কোনো সময় নাও মনে থাকে, যদি পালমোনারি স্টেনোসিস বলো তাও হবে, পালমোনারি ইনফান্টিবুলার স্টেনোসিস, সংক্ষেপে পালমোনারি স্টেনোসিস বললেও হবে। আর বড় পাবে যে অবস্ট্রাকশন টু রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট, এটা তো আমরা জানি যে রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের পালমোনারি ট্রাঙ্ক অ্যারাইজ করে। 3 নাম্বার হলো কি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এই যে রাইট ভেন্ট্রিকুলার পরে আমরা প্যাথোজেনেসিসে পড়বো। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকলে যখন অনেক সার্কুলেশন চলতে থাকবে তখন সেকেন্ডারিলি কিন্তু রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটা ডেভেলপ করবে। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ওয়াল থিকনেসটা দেখো, ওয়াল থিকনেসটা বেড়ে গেছে, এর জন্য বলছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ওভার রাইডিং অফ এওর্টা, এওর্টা অ্যারাইজ করে হলো লেফট ভেন্ট্রিকল থেকে, তাই না? নরমালি লেফট ভেন্ট্রিকল থেকে আসে।
তো এখানে এই প্যাথোলজির জন্য এটা হবে কি এটা এদিকে রাইট পাশে সরে যাবে, সরার পরে যে সেপ্টাম আছে সেপ্টামের উপর থেকে আসবে, মানে এওর্টাটা এমন ভাবে অ্যারাইজ করবে, এটা দুই ভেন্ট্রিকল থেকেই ব্লাড যাবে এওর্টাতে, লেফট ভেন্ট্রিকুলারও ব্লাড যাবে, রাইট ভেন্ট্রিকুলারও ব্লাড যাবে। এর জন্য বলছে ওভাররাইডিং অফ এওর্টা ওভার দা সেপ্টাল ডিফেক্ট। তাহলে আমরা চারটা কম্পোনেন্ট, এটা এই টেকনোলজি অফ ফেলোর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এই স্লাইডটা, এটা তোমাকে মনে রাখতেই হবে, না হলে সামনে তুমি আগাতে পারবে না। আমাদের চারটা কম্পোনেন্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, তারপর হচ্ছে অবস্ট্রাকশন টু রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এবং ওভাররাইডিং অফ এওর্টা। এখানে ডিফেক্ট কিন্তু প্রাইমারি রাইট ভেন্ট্রিকুলে থাকে, সেপ্টাল ডিফেক্ট হচ্ছে সেকেন্ডারি, তারপর আউটফ্লো ট্র্যাক্ট, এখানে কিন্তু প্রথম প্যাথোলজিটা কিন্তু রাইট ভেন্ট্রিকুলে, দেন লেফট ভেন্ট্রিকুলে যাবে, ওভাররাইডিং অফ এওর্টা হবে। তাহলে আর লাস্টে বলছে যদি এর সাথে অ্যাসোসিয়েটেড এএসডি থাকে তাহলে ওটাকে পেন্টালজি অফ ফেলোর করে, ওইটা তেমন কিছু না, মনে রাখতে পারলে ভালো, কিন্তু এই চারটা কম্পোনেন্ট আমাদেরকে মনে রাখতেই হবে। এখন হলো, আগেও আমরা বলছি আগের ক্লাসগুলোতে যে হেমোডাইনামিক্সটাই মনে রাখতে হবে। হেমোডাইনামিক্স মনে রাখতে হলে তোমাকে যে নর্মাল যে সার্কুলেশন আছে, কার্ডিওপালমোনারি সার্কুলেশন আমাদের নর্মালি হচ্ছে, সেটা প্রথমে মনে রাখতে হবে। সেটা যদি তোমার মনে থাকে যে কিভাবে আমাদের সার্কুলেশনটা হচ্ছে, তাহলে তুমি অ্যাবনর্মালিটি গুলো খেয়াল রাখতে পারবে। তাহলে আমরা আর একটু মনে করি যে প্রথমে আমাদের ব্লাড কি হয়, ভেনাস রিটার্ন হয়ে সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে সব যায় রাইট এট্রিয়াম, দেন রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্ক দিয়ে চলে যায় হলো লাংসে। সেখানে কি হয়, আমাদের এগুলো সব কিছু ডিঅক্সিজেনেটেড ব্লাড যায়, ওটা গিয়ে পালমোনারি সার্কুলেশন অক্সিজেনেটেড হবে, হওয়ার পর পালমোনারি ভেইন দিয়ে ভেনাস রিটার্ন হবে, সেটা হবে লেফট এট্রিয়াম, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, দেন এওর্টা দিয়ে বডিতে চলে যাবে অক্সিজেনেটেড ব্লাড। এ হলো আমাদের নর্মাল সার্কুলেশন। এখন এখানে ডিফেক্টটা আমাদের হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার, প্রথম ডিফেক্টটা কিন্তু রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন, মানে পালমোনারি স্টেনোসিস। এখন ব্লাড যেতে পারবে না, তাই না? যদি একদম সিভিয়ার স্টেনোসিস হয়, মানে টোটালি কোনো ব্লাড না যায়, তাহলে পেশেন্টের সিভিয়ার, মানে পরে আমরা পড়বো যে সিভিয়ারিটিটা অনেক বেশি হবে, সিমটমটা অনেক বেশি হবে, এট বার্থ থেকে প্রেজেন্ট করবে। অনেক সময় তাকে কি প্রথমে অল্প থাকে, বাচ্চা যখন একটা বেবি বয়সের সাথে সাথে ইনফ্যান্টিবুলার স্টেনোসিসটা বাড়তে থাকে, অনেক সময় গিয়ে কমপ্লিট স্টেনোসিস হয়ে যায়। তাহলে এই রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন ডিউরিং ভেন্ট্রিকুলার সিস্টল, এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড পেশেন্টকে সার্ভাইভ রাখানোর জন্যই কিন্তু এই ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টটা থাকে। এটা যদি না থাকতো পেশেন্ট সার্ভাইভ করতো না, সাথে সাথে এক্সপায়ার করে যেত। তাইলে রাইট ভেন্ট্রিকুলার সিস্টলের ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কি হবে, রাইট ভেন্ট্রিকল থেকে বিএসডি দিয়ে লেফটে চলে যাবে। আমরা আগেও তোমাদের বলছি, যদি লেফট টু রাইট শান্ট হয় তাহলে এসাইনোটিক, আর রাইট টু লেফট শান্ট সাইনোটিক। তাহলে এই যে আমাদের একটা ডিঅক্সিজেনেটেড ব্লাড চলে গেল হলো লেফট ভেন্ট্রিকলে, তাহলে এখানে মিক্সড ব্লাড হলো, সেই মিক্স মানে অক্সিজেনেটেড ডিঅক্সিজেনেটেড দুই রকমের ব্লাডই আসলো। এই ব্লাডটা কি হবে, এটা চলে যাবে এই ওভাররাইডিং অফ এওর্টা দিয়ে সার্কুলেশন, mix with oxygenated blood there, তারপর দেখো then this mixed blood passes through the aorta to different parts of the body. Therefore, the net pathological effects of these events are persistently less blood in pulmonary circulation. এখানে যে অবস্ট্রাকশনের জন্য পালমোনারি সার্কুলেশনে সবসময় ব্লাড কম যাচ্ছে, এই জন্য বলে অলিগেমিক লাং ফিল বা যে মানে ডিক্রিজড পালমোনারি ব্লাড ফ্লো। সাইনোটিক হার্ট ডিজিজের মধ্যে আবার কিছু টাইপ আছে, যদি কেউ বেশি পড়তে চাও বা জানতে চাও তাহলে ওগুলোর মধ্যে মিক্সড ফ্লো আছে, ডিক্রিজড পালমোনারি ব্লাড ফ্লো আছে। এটা হচ্ছে পালমোনারি ব্লাড ফ্লো কম, সব সময় একটা অলিগেমিক লাং ফিল থাকবে। পারসিস্টেন্টলি লো অক্সিজেন স্যাচুরেশন অফ ব্লাড, মানে অফ সিস্টেমিক সার্কুলেশন। আমাদের সিস্টেমিক সার্কুলেশনে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন কম হলে কি হবে, সাইনোসিস ডেভেলপ করবে। এবং পলিসাইথেমিয়া, ওইটা হচ্ছে কি পরবর্তীতে আমরা আরো পড়বো, যে সব সময় একটা পেশেন্ট যখন তার সিস্টেমিক সার্কুলেশন কম, হাইপোক্সিয়া থাকে, হাইপোক্সিয়ার কারণে তখন ইরাইথ্রয়েড হাইপারপ্লাসিয়া হয়, ওটাতে স্টিমুলেশন দেয় এবং পলিসাইথেমিয়া হয়। আর এর জন্য পেশেন্টের গ্রোথ ফেলিয়ার হয়, মানে সে যে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট তোমরা যেটা জানো, বিশেষ করে গ্রোথটা এফেক্টেড হবে, সে তার এজ অনুযায়ী তার হাইট ওয়েট এগুলো কম হবে। তাহলে হেমোডাইনামিক্সটা তোমরা খেয়াল করো, তোমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে লিখে রাখো, পরবর্তীতে আবার আমরা ডিসকাস করবো, যে কোনো পয়েন্টে যদি তুমি বুঝতে না পারো সেটা লিখে রাখো। এই হেমোডাইনামিক্স এবং তুমি যে 4 কম্পোনেন্ট, এটা যদি মনে রাখো পরের সবগুলো জিনিসই তুমি নিজেই আনসার করতে পারবে।
যে আমাদের প্রবলেমটা কোথায়। 1 নাম্বার প্রবলেম বললে কিন্তু আমাদের রাইট পালমোনারি স্টেনোসিস, রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন। এটা হওয়ার জন্য বিএসডি হচ্ছে, বিএসডি সাথে থাকে। বিএসডির জন্য ডিঅক্সিজেনেটেড ব্লাডটা চলে যাচ্ছে লেফট ভেন্ট্রিকলে, সেখানে গিয়ে 2 রকম ব্লাড মিক্সড হচ্ছে, ডিঅক্সিজেনেটেড এবং অক্সিজেনেটেড। সেই মিক্সড ব্লাডটা চলে যাচ্ছে ওভাররাইডিং অফ এওর্টা দিয়ে। তাহলে আমাদের সিস্টেমে, আমাদের বডিতে যে সার্কুলেশন, হ্যাঁ, ব্রেন, হার্ট, সব জায়গায়, হোল বডি, ওখানে কি হচ্ছে, মানে ওই ব্লাডের অক্সিজেন কন্টেন্টটা কম, মিক্সড ব্লাডের। তাহলে সবসময় একটা হাইপোক্সিয়ার মধ্যে পেশেন্টটা থাকে, এই জন্য তার সায়ানোসিস ডেভেলপ করে, পরবর্তীতে ক্লাবিং আসবে, হ্যাঁ, এই প্রবলেম গুলো আসবে। পলিসাইথেমিয়া আমরা যখন ফিচার, ক্লিনিক্যাল ফিচার গুলো যাবো আমরা আবার ডিসকাস করবো, কিন্তু এটা বুঝলে তুমি ওই আনসার করতে পারবা। তাইলে আমরা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি পাবো? যে কোনো পেশেন্ট যখন কার্ডিওভাস্কুলার সিস্টেমের পড়বা, তাহলে প্রথমে এর রিলেটেড, মানে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বললে প্রথমে বলবা জেনারেল এক্সামিনেশন রিলেটেড টু সিবিএস। জেনারেল এক্সামিনেশনে আমরা একটা পেশেন্টের এক্সামিন করলে কি পাবো? তোমাদের পরীক্ষায় সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হচ্ছে যে একটা হয়তো যে টেকনোলজি ফেলোটের পেশেন্ট দিতে পারে, যে প্রিকোডিয়াম বা এক্সামিনেশন অফ সিবিএস শর্ট কেস দেওয়া হয় সাধারণত, বা অথবা তোমাদেরকে জেনারেল এক্সামিনেশন, যেমন একটা পেশেন্টের সায়ানোসিস আছে, ক্লাবিং আছে, শুধু জেনারেল এক্সামিনেশন দিয়ে দিতে পারে উইথ রিলিভার। আর যদি রিলিভার না দেয় শুধু জেনারেল এক্সামিনেশন, তখন কজ হয়তো জিজ্ঞেস করবে কি কারণ আসে। এভাবে পরীক্ষায় সাধারণত পরীক্ষায় প্রশ্ন হয়। বা অস্তিতে দিয়ে দিতে পারে একটা পেশেন্টের, হ্যাঁ, একটা ফিগার দিয়ে, অথবা ওই যে পেশেন্টের একটা পিকচার দিয়ে দিতে পারে। তাহলে ক্লিনিক্যাল ফাইন্ডিংস আর ভেরিয়েবল এন্ড মেইনলি ডিপেন্ডস অন ডিগ্রি অফ রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন। এটা 3 রকম হতে পারে। একটা হলো কি, যে খুব মিনিমাল অবস্ট্রাকশন, যেমন একটা পেশেন্ট 8 বার্থ বা 1 মান্থ 2 মান্থ মিনিমাল অবস্ট্রাকশন আছে, তখনও পেশেন্টের সায়ানোসিস ডেভেলপ করে নাই, ক্লাবিং ডেভেলপ করে নাই, কিন্তু টেটালজি অফ ফেলোড আছে। তুমি কোনো কারণে তোমার কাছে রেসপিরেটরি ট্র্যাক্ট বা আসছে, হ্যাঁ, তুমি তোমার কাছে সুন্দর হলো, তুমি একটা ইকোকার্ডিওগ্রাফ করলা বা এক্সরে করলা, তখন দেখা গেল যে এটা টেটালজি অফ ফেলোড আছে, তাহলে ওর সায়ানোসিস নাই, কিন্তু আসলে তার সায়ানোসিসটা হয়তো পরে ডেভেলপ করবে। তাহলে সেই পেশেন্টের আমরা বলি পিঙ্ক ফক, ঠিক আছে। আর যদি মেজরিটি অফ, বেশিরভাগ পেশেন্টের আফটার 4 মান্থ বা একটা এন্ড অফ ফার্স্ট ইয়ার তার হচ্ছে সায়ানোসিসটা আস্তে আস্তে বাড়তে থাকে, এই অবস্ট্রাকশনটাও বাড়তে থাকে, এটা হলো ইউজুয়াল প্রেজেন্টেশন। আর কেউ কেউ আছে খুব সিভিয়ার অবস্ট্রাকশন, এক বাড়তেই একদম সিভিয়ারলি কোনো ব্লাড পাস করে না, তাহলে তারা হলো ডিপলি সায়ানোসড সিস পার্ট। সিভিয়ারিটি যত বেশি হবে, কমপ্লেনটাও বেশি হবে, সায়ানোসিস, আদার্স যে কমপ্লিকেশন গুলো বেশি হবে, এবং সার্ভাইভাল রেটটা কম হয়। আর সিভিয়ারিটি যত কম, তার সার্ভাইভাল রেট আউটকামটা ভালো হয়। তাহলে আমরা 3 ভাবে আসতে পারে সায়ানোসিস, হ্যাপি টক বা। তো ইউজুয়ালি মনে রাখবা যে এটা যেহেতু সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, আমাদের সায়ানোসিস থাকবে। কখন প্রেজেন্ট করে? আফটার 4 to 6 মান্থ অফ এজে প্রেজেন্ট করে। এর বার্থে কেন আমরা অত সায়ানোসিস পাই না? কারণ হলো পালমোনারি অবস্ট্রাকশনটা গ্রাজুয়ালি ডেভেলপ করতে থাকে। এভাবে মনে রাখবা সায়ানোসিস। তারপরে হলো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে একটা পেশেন্ট আসে হঠাৎ করে হাইপোক্সিক স্পেল বা ব্লু স্পেল বলে, বা টেট স্পেল বলে, এটা একটা হলমার্ক ডিজিজ। এগুলো তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে সাধারণত, অনেক হয়তো তোমার একটা 5 মার্কসের কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, হোয়াট আর দা রাইট নোট অন ব্লু হাইপোক্সিক স্পেল বা ব্লু স্পেল, টেট স্পেল, সব নাম মনে রাখতে হবে, অথবা হাউ উইল ম্যানেজ ইট, এভাবে অনেক সময় তোমাদেরকে রিটেনে কোয়েশ্চেন থাকতে পারে। আর ক্লিনিক্যালিও তুমি জানতে হবে যে একটা পেশেন্ট আফটার 6 মান্থ অফ এজ বা এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, হঠাৎ করে দেখা যাবে যে পেশেন্টের সায়ানোসিস অনেক বেড়ে গেছে। সাধারণত এগুলো বেশি হয় বাচ্চা যখন বেশি কান্না করে, অথবা হচ্ছে যে কোনো শেষ রাতের দিকে স্লিপিনেস, এটারও কারণ আছে যা আমরা জানি, শেষ রাতের দিকে অনেক সময় যে প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটি গুলো বেড়ে যায়, তখন পেশেন্ট রিল্যাক্স থাকে। তো রিল্যাক্স থাকলে হয় কি, ভেসোকনস্ট্রিকশনটা, ভেসোডাইলেশন থাকে, তখন সিভিয়ারিটি বাড়ে। একটা পেশেন্ট হঠাৎ করে দেখা গেল কি যে অনেক সিভিয়ারিটি, তার সায়ানোসিস অনেক বেড়ে গেছে, এবং সেটার সাথে হচ্ছে যে যদি পালমোনারি ব্লাড ফ্লোটা অনেক কমে যায়, হাইপোক্সিয়া যদি অনেক সিভিয়ার হয়, মেটাবলিক অ্যাসিডোসিস হবে, এবং পেশেন্ট অনেক সময় কনভালশন নিয়েও আসতে পারে। কনভালশন থেকে তার এমনকি স্ট্রোক হয়ে হেমিপেরিস এরকমও নিয়ে আসতে পারে।
লাস্টে আমরা এই কথাগুলোই বলছি যে এটা হলমার্ক অফ দ্য সিভিয়ার ট্রফ usually occurs during first 2 years of life, most commonly 4 to 6 months of age. মানে মোস্ট কমনলি এই এজ না, এখান থেকে শুরু হয়, মোস্ট কমনলি স্টার্ট এট 4 to 6 months of age, তারপরে হতে থাকে। এমন না যে 2 বছর পর আর হবে না, তা না। 6 মান্থ থেকে যদি মনে রাখো, তুমি বাহাদুর দাও যে 6 মান্থ থেকে আমার এটা স্টার্ট হবে, আস্তে আস্তে এটা বাড়তে থাকবে। ডিজিজটা যত প্রোগ্রেস করবে, এই টেস্ট স্পেল ওর হাইপোক্সি যদি আমরা ট্রিটমেন্ট না করি, আনট্রিটেড একটা পেশেন্ট থাকে, তাহলে তার টেস্ট স্পেলটাও বাড়তে থাকবে। এটা কখন হয়? যেমন আমরা যেটা বলছি যে পরের স্লাইডেও আসবে। আর কারণটা তো তোমাদের বলে দিছি যে পালমোনারি ব্লাড ফ্লো কম হলেই তার সিভিয়ার সিস্টেমিক হাইপোক্সিয়া হবে এবং মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে এটা cyanotic spells are characterized by the sudden deepening of cyanosis. সায়ানোসিসটা আছে, কিন্তু সেটা হঠাৎ করে খুব সিভিয়ার হয়ে যাবে, যেমন নাক চোখ মুখ একদম কালো হয়ে গেছে। মা বলবে আমার বাচ্চাটা তো হঠাৎ একদম কালো হয়ে গেছে, হ্যাঁ, কালো হয়ে আনকনসিয়াস মতো হয়ে গেছে। তখন খাওয়া দাওয়া নাই, কেমন, হ্যাঁ, এরকম মানে কমপ্লেন নিয়ে হয়তো মা তোমার কাছে আসবে। অল্টারেশন ইন কনসিয়াসনেস, সামটাইমস কনভালশন এন্ড হেমিপ্যারেসিস। এবং সেটা যদি বেশিক্ষণ থাকে, আমরা না মিজার না নেই বা শিকায় না দেই, তখন সেখান থেকে হাইপোক্সিয়া তো জানো, ব্রেইনে যদি আমাদের কিছু সময় অক্সিজেন লেভেল কম হয়, তাহলে কি কনভালশন হয়? কনভালশন থেকে একদম হেমিপ্যারেসিসও হয়ে যেতে পারে। মানে পার্মানেন্ট ব্রেইন ড্যামেজ হয়ে গেলে হেমিপ্যারেসিস, এক সাইডে প্যারালাইসিস হয়ে যাবে। টেম্পোরারি সাডেন অনসেট ডিসনিয়া, সামটাইমস গেস্পিং, রেসপিরেশন এন্ড সিনকোপ। মানে তার শ্বাসকষ্ট হবে, হ্যাঁ, যেহেতু লাংসে ব্লাড যাচ্ছে না। হ্যাঁ, সামটাইমস গেস্পিং রেসপিরেশন তো জানো যে খুব সিভিয়ার পর্যায়ে হলে গেস্পিং হয়, মানে মিনিটে 4-5টা রেসপিরেশন নেবে। তবে ডিসঅ্যাপিয়ারেন্স ও ডিক্রিজ ইন দ্য ইন্টেন্সিটি অফ সিস্টোলিক মারমার এন্ড পালমোনারি এরিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস এটা আমরা ক্লিনিক্যালি সাথে ধরে নেই যে একটা পেশেন্ট যদি স্পেল হয় তাহলে আমরা পাবো। আর এগুলো আসলে বায়োকেমিক্যাল আর্টেরিয়াল ব্লাড ড্র করে সেটা নিয়ে দেখতে হয়। মেটাবলিক অ্যাসিডোসিস বাইকার্বনেট লেভেল অনেক কমে যায়। আর হচ্ছে যে সিস্টোলিক মারমার, আগে যেরকম মারমার ছিল, যদি ধরো তোমার নোন পেশেন্টটাকে তুমি সবসময় ফলো আপ দিচ্ছ, তাহলে আগের যে ইন্টেন্সিটি ছিল সেটার চেয়ে হয়তো কমে যাবে। তাহলে আমাদের কোনো কোয়েশ্চেন থাকলে, বুঝতে সমস্যা হলে লিখে রেখো। তাহলে সায়ানোটিক স্পেল কিভাবে আসে আমরা দেখলাম। পাশের ছবিটা দেখো, আমরা পরবর্তীতে এটা আরো এক্সপ্লেন করবো। এই যে একটা বাচ্চাটা বসে আছে, হ্যাঁ, এটা এটারে আমরা বলবো যে তার এটা তো নি চেস্ট পজিশন, ঠিক আছে? নিচে এভাবে গেলে পেশেন্টের অনেকটা রিলিফ হয়। যারা ওল্ডার চিলড্রেন আছে, যেমন এই বাচ্চার বয়স হয়তো আমরা 5-6 বা এরকম হবে, বেবির বয়স, সে নিজেই পারবে। আরেকটা ফিগার দেখবো আমরা, স্কোয়াটিং পজিশন বলে। স্কোয়াটিং পজিশনে বা এই পজিশন, এটা হচ্ছে নি চেস্ট পজিশন। এখানে হয় কি, শেপটা চেস্টে একটা প্রেস করলে হয় যে একটা ভেজো কনস্ট্রিকশন হয়, এবং পেরিফেরাল ভেসেলস গুলো ভেজো কনস্ট্রিকশন হলে কি হবে, আমাদের ভেনাস রিটার্নটা বাড়বে। ভেনাস রিটার্ন যদি বাড়ে, তাহলে ব্লাড কিছুটা হলেও লাংসে যাবে, তাহলে সায়ানোসিসটা কমবে। এটা ন্যাচারালি সে একটা প্রিভেন্টিভ মেজার। আর যদি খুব ধর 1 বছরের নিচের বেবি, ইনফ্যান্ট যারা বা 2 ইয়ার্স ছিল, ওরা তো অনেক সময় নিজে এটা করতে পারে না। তখন আমরা মাকে শিখাই দিই, কিন্তু আপনি ওই যদি এরকম হঠাৎ বাড়িতে এরকম হয় আর তোর অক্সিজেন দেওয়ার ব্যবস্থা নাই, তাহলে আপনি বাচ্চাটাকে আপনার কুলিয়ে বা বিছানাতে শুয়ে এই নিটা প্রেস করবেন বুকের মধ্যে, এভাবে পজিশনে শোয়ায়। বাবা মার কুলেও করতে পারে, মা কুলে বাচ্চা নিয়ে বসলো, আরেকজন দেখায় দিবে, যেভাবে আপনারা চাপ দিয়ে ধরবেন, তাহলে তার সিভিয়ারিটিটা কমবে। সাধারণত 5 to 10 মিনিটস এরকম সময় থাকে ব্লু স্পেলটা। পরবর্তীতে বাচ্চা যখন কান্না করে কমে আসে। তারপর জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন, আমরা এখনো সায়ানোসিসে আছে। সায়ানোসিসের একটা ফিগার দেখা যাচ্ছে, হ্যাঁ, আমরা প্রথমেই দেখবো সায়ানোসিস, সেন্ট্রাল সায়ানোসিস থাকবে এখানে। সেন্ট্রাল সায়ানোসিস আমরা কোথায় দেখি? প্রথমে টিপ অফ দ্য টাং আর লিপস, টিপ অফ দ্য নোজ, হ্যাঁ, স্কিন, লিপস, মিউকাস মেমব্রেন, ইনসাইড দ্য মাউথ এন্ড নোজ লুকস গুড। তাহলে আর এছাড়া পেরিফেরাল সায়ানোসিস ওগুলোও থাকবে, সব সময় থাকবে, হাত পায়ে সবে থাকবে। আর সেন্ট্রালটা বেশি আমরা নাক, হ্যাঁ, টিপ অফ দ্য নোজ, লিপস এন্ড টিপ অফ দ্য টাং। তাহলে আমরা আর কি কি পাবো? আরেকটা পাবো হবো আমরা কনজাংটিভা কনজেস্টেড। মানে আমরা নর্মালি যে একটা মানুষের যেরকম আমরা কনজাংটিভা দেখি, হ্যাঁ, তারপরে যদি পেলোর হয় তাহলে আমরা কি বলি? এনিমিয়া বলি।
আর এখানে থাকবে কনজেস্টেড, আরো বেশি লাল থাকবে, খুব বেশি, যেমন একদম টকটকে লাল, এরকম কনজেস্টেড লাল হয়ে আছে। তারপরে আমরা কেন হয় সেটা, ফিঙ্গার এন্ড টোজে ক্লাবিং পাবো, পালস এন্ড ব্লাড প্রেশার নরমাল, ইডিমা অ্যাবসেন্ট, অ্যানথ্রোপোমেটিক স্ট্যান্ডিং, মানে বাচ্চাটা ক্রনিক হাইপোক্সিয়ার জন্য আমরা আগেই বলছি যে ডেভেলপমেন্ট কম হয়। কনজাংটিভা পরে আমরা বলবো, এখানে কিন্তু আমরা দেখা যায় কি এই পেশেন্টের কিন্তু আবার রিলেটিভ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হয়, এবং আমরা তাকে কিন্তু আয়রন সাপ্লিমেন্ট দিই। কিন্তু কনজাংটিভা কনজেস্টেড, যদি তুমি এখন ব্লাড এক্সামিনেশন করাও, সিবিসি করাও, কমপ্লিট ব্লাড কাউন্ট, ওখানে দেখা যাবে হিমোগ্লোবিন কিন্তু বেশি। যদি একটা নর্মাল তার এজ অনুযায়ী যে 12 থাকার কথা, ওদের দেখা যায় 14, হ্যাঁ বেশি। তারপর আমরা পিসিবি, যেটা পিসিবিটা এই পেশেন্টদের জন্য খুব ইম্পর্টেন্ট, করো আবার ডিসকাস করবো। পিসিবি ফ্যাট সেল বলে, এটা অনেক বেশি থাকে, এটা যদি 65 এর বেশি হয় তাহলে আমাদের আরো ট্রিটমেন্ট আছে। তাহলে কেন হয় এটা? হ্যাঁ, কনজাংটিভা কনজেস্টেড, কিন্তু আমরা তাকে আয়রন সাপ্লিমেন্ট দিই। এটা আমরা আসছি পরবর্তী স্লাইডে বলবো। প্রিকোডিয়াম may be pulsed due to right ventricular hypertrophy. এটা তুমি পেতেও পারো, নাও পেতে পারো। পারফেকশন সাধারণত আমরা সবসময় কেপেক্স স্পিডটা জায়গা মতো ঠিক মতোই থাকবে বয়স অনুযায়ী। পি টু নট পালপেবল, লেফট প্যারাস্টার্নাল কিপ মে বি প্রেজেন্ট। যদি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বেশি হয় তাহলে পেতে পারি। এটা সিস্টোলিক থ্রিল মে বি ফেল। যদি আসলে যদি গ্রেড 4 এর ফার্মার থাকে তাহলে আমরা সিস্টোলিক থ্রিল পাবো, নাও পেতে পারি। সাধারণত 3 এরকম থাকে, 3 বা 4 এর বেশি থাকে না এদের ফার্মারটা। তাহলে S1 S2 নরমাল পাবো, এবং এডেড সাউন্ডে আমরা একটা ইজেকশন সিস্টোলিক মারমার পাবো। ইজ হার্ড এট পালমোনারি এরিয়া, অরিজিনেটিং ফ্রম দ্য টার্বুলেন্স এট রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্রাক্ট অবস্ট্রাকশন। তাহলে আমরা কোথায় পাবো এটা বেশি? আমরা এখানে এটা একটা ইজেকশন সিস্টোলিক মারমার পালমোনারি এরিয়াতে পাবো, যেটা হবে কি রাইট ভেন্ট্রিকুলার। আমরা তো জানি মারমার কেন হয়, একটা অবস্ট্রাকশনের জন্য হতে পারে, একটা অ্যাবনরমাল কমিউনিকেশনের জন্য হতে পারে। এখানে আমরা বেশিরভাগই মনে করি যে আমাদের এখানে যে বিএসডি আছে, বিএসডির কারণে আমরা মারমার পাই। এখানে বিএসডির কারণে কিন্তু আমরা মারমার পাই না, আমরা পাই হলো পালমোনারি অবস্ট্রাকশন। এখানে ওই যে পালমোনারি স্টেনোসিস আছে, স্টেনোসিস হলে কি হবে, একটা বাদ দিলা সেখানে ব্লাডটা বেশি যাচ্ছে, নর্মাল যে ফ্লোটা সেটা কি হচ্ছে, একটা টার্বুলেন্স আসছে, বাধা প্রাপ্ত হচ্ছে। তাহলে টার্বুলেন্সের জন্য এখানে একটা মারমার পাবো, এবং সেটা পালমোনারি এরিয়া। ঠিক আছে, এটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে, কেউ যদি ভালো পারে যে আমরা তাহলে বিএসজি মারমারটা আমরা হ্যাঁ কোথায় পাই। বিএসডি মারমারটা সাধারণত আমরা ওখানে কি থাকে, এখানে তো লেফট লোয়ার স্টার্নাল এরিয়া একটা পেন সিস্টোলিক মারমার থাকে, আর এখানে হলো একটা লাউড ইজেকশন সিস্টোলিক মারমার, এটা আমরা পাবো পালমোনারি এরিয়া। কেন হয়? এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন বা পালমোনারি স্টেনোসিসের জন্য। আমরা কিন্তু এই পরীক্ষা, এবং এটা আমাদের যেমন এখন তো শুধু পরীক্ষার জন্য, যখন ওয়ার্ডে থাকো তখন তো ডায়াগনোসিস করতে হবে, একজন ডক্টর হবো, কিভাবে আমরা হ্যাঁ। তাহলে এই জিনিসগুলো খেয়াল করবা যে একটা সিবিএস এর পেশেন্ট তোমার কাছে আসে, আমাদের পেডিয়াট্রিক্সে কিন্তু কখনোই অ্যাডাল্টে যেমন কি রুগী এসে বলবে তার কমপ্লেন, তো এখানে সবার কমন একটা কমপ্লেন নিয়ে আসে। কার্ডিও পালমোনারি পেশেন্ট সবাই বলবে আমার শ্বাসকষ্ট হয়, হ্যাঁ বাচ্চাটা খেতে পারে না, বড় হচ্ছে না, রেসপিরেটরি ডিস্ট্রেস, বারবার অসুস্থ, এইসব কি কমপ্লেন নিয়ে আসে। তাই তোমাকে এক্সামিনেশনটা করতে হবে, সিস্টেম ওয়াইজ করতে হবে। সিস্টেমাইজ করার পরে তুমি যদি একটা মারমার পাও তাহলে অবশ্যই তোমাকে চেক করতে হবে যে আমার এটা কি, হ্যাঁ এর সাথে জেনারেল এক্সামিনেশনটা, আমার কি সায়েন্সিস আছে, আমার ক্লাবিং আছে। তাহলে যদি থাকে তাহলে এটা গ্রুপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, এবং সেটা আমরা একটাই বলতেছি যে তোমরা একটা অপটেট্রোলজি ও ফেলোটা মনে রাখো। আর ওইদিকে গেলে আমার হচ্ছে আমরা কমনলি 3টা, বিএসডি, এএসডি এবং পিটিএ। তাহলে ওই 3টা কিরকম মারমার ছিল, হ্যাঁ সেই অনুযায়ী আমরা করবো, তারপর আমরা ইনভেস্টিগেশনে যাবো। তাহলে আমরা ডায়াগনোসিস কিভাবে করি? সাধারণত সব পেশেন্ট, সব ডিজিজেরই আমরা সাধারণত হিস্ট্রি, এক্সামিনেশন কবে থেকে শুরু হলো, হ্যাঁ একটু ডিটেইলস দিতে হবে, বাচ্চা সায়েন্স সব শোনার পর তারপরে আমরা ইনভেস্টিগেশনে যাব। তাহলে ইনভেস্টিগেশন আমাদের কিছু জেনারেল রিলেটেড করতে হবে, যেহেতু এই পেশেন্টের হ্যাঁ আমরা বলছি যে কনজাংটিভ বা কনজেস্টেড থাকে, ক্লাবিং থাকে, কমপ্লিট ব্লাড কাউন্ট, ওখানে হিমোগ্লোবিন এন্ড হেমাটোক্রিট ভ্যালুজ আর ইউজুয়ালি ইনহিবিটেড হুইচ ইজ প্রপোর্শন টু দ্য ডিগ্রি অফ সায়ানোস। তাহলে হিমোগ্লোবিন কিন্তু আমরা বেশি পাবো, কিন্তু তারপরেও অ্যানিমিয়া। দেখো টিসি ডাব্লিউবিসি প্লেটলেট নরমাল, পেরিফেরাল ব্লাড ফিল্ম শোস মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। কেন এই অ্যানিমিয়া হচ্ছে?
এই অ্যানিমিয়া হওয়ার কারণ হলো আমাদের যখন ক্রনিক হাইপোক্সিয়া, একটা পেশেন্ট জন্মের পর থেকেই তার, যখন তুমি হয়তো 1 ইয়ার 2 ইয়ার ক্রনিক হাইপোক্সিয়ার মধ্যে, এই হাইপোক্সিয়াটা কিন্তু একটা স্টিমুলাস দেয় বোন মেরোকে। এখানে একটা ইরাইথ্রয়েড হাইপারপ্লাসিয়া করে। এই ইরাইথ্রয়েড হাইপারপ্লাসিয়া থেকে ইনএফেক্টিভ ইরাইথ্রোপোয়েসিস হয়। অনেক না কাউন্ট তৈরি হবে হিমোগ্লোবিন, কিন্তু তাদের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা কম থাকে। ঠিক আছে, এই জন্য হিমোগ্লোবিন বা হেমাটোক্রিট ভ্যালু আমরা বেশি পাবো, কিন্তু তার এটা রিলেটিভ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলে। কারণ কি? ক্রনিক হাইপোক্সিয়া। তারপরে যদি জিজ্ঞেস করা হয় কি করে মেকানিজম প্যাথোজেনেসিস, এখানে ইরাইথ্রয়েড হাইপারপ্লাসিয়া হবে এই হাইপোক্সিয়ার কারণে, এবং সেখানে ইনএফেক্টিভ ইরাইথ্রোপোয়েসিস হবে, মানে রেড ব্লাড সেল যেটা তৈরি হবে সেটা সঠিকভাবে হবে না। তাহলে হিমোগ্লোবিন বেশি পাবো, কিন্তু আমরা রিলেটিভ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে। টেস্ট এক্সরেটা দেখো, এটা খুব কমনলি জিজ্ঞেস করা হয়, এক্সরে গুলো পরীক্ষাতে অনেক হসপিটালে দিয়ে দেওয়া হয়। এটা দেখো একটা বুট, তাই না? আমরা যে বুট করি, আরো লম্বা পড়াশোনা শু এখন তো খুব কমনলি চলে বুট। সেই বুট শেপ হার্ট, বুট শেপ হার্টটা কি হয়? এখানে যে আমাদের অ্যাপেক্সটা যেখানে থাকার কথা, অ্যাপেক্স কি দিয়ে ফরমেশন হয়? লেফট ভেন্ট্রিকল, তাই না? কিন্তু এখানে এই রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য অ্যাপেক্সটা উপরে উঠে যায়, টিল্টেড আপওয়ার্ড। এই জন্য এটাকে বলে বুট শেপ হার্ট। তাইলে মনে রাখবা, এক্সরেতে আমরা কি পাই? বুট শেপ হার্ট। কেন হয়? স্যার রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য অ্যাপেক্সটা শিফটেড বা টিল্টেড আপওয়ার্ড। এতটুকু মনে রাখতে পারলেই হবে, বা এক্সরে দেখে তোমরা বলতে পারলেই হবে। হার্টের সাইজটা বড় হবে না, কিন্তু অ্যাপেক্সটা টার্ন আপওয়ার্ড হয়ে যাবে। এই যে শেপটা বলছে বুট শেপ, এটার একটা নাম হচ্ছে ওদের সম্ভবত অন্য নাম আছে, ডিউ টু কনকেভিটি এট পালমোনারি কোনাস because of low pressure of pulmonary artery and by upturning of the cardiac apex by the hypertrophied right ventricle. তাহলে এটা কোরিয়ার ইনসেবল, যেমন ল্যাটিন ওয়ার্ড ক্ষমতা আছে। যাই হোক, লাং ফিল্ডসটা আমরা কি পাবো? লাং ফিল্ডটা খেয়াল করে দেখো যে লুকিং ব্ল্যাক ডিউ টু ডিক্রিজড পালমোনারি ভাস্কুলারিটি, পলিকেমিক লাং ফিল্ড বলে। মানে ব্ল্যাক দেখা যাবে কি? নরমালি কি এখানে অনেক ভাস্কুলেচার থাকে, সাদা সাদা মার্কিং থাকে, সেটা নাই, অ্যাবসেন্ট। কারেন্ট চলে গেছে? আচ্ছা, তাহলে এটাকে আমরা বলি অলিগেমিক লাং ফিল্ড। তাহলে দুইটা কথা বলতে হবে এক্সরেতে, একটা হলো যে আমাদের অলিগেমিক লাং ফিল্ড, আর একটা হলো বুট শেপড হার্ট। তারপরে হচ্ছে ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনে ইসিজি আমরা করাতে পারি, একটু ওল্ডার চিলড্রেন হলে করাবো, ধরো 3, 4, 5 বা এভাব এজে হলে আমরা ইসিজি করাই। সাধারণত রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকবে এবং রাইট এক্সিস ডেভিয়েশন। যে কোনো কারণে যদি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয় তাহলে রাইট এক্সিস ডেভিয়েশন হবে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে লেফট এক্সিস ডেভিয়েশন। সেটা তোমাদেরকে ডিটেলস আরো ইসিজি তে কার্ডিওলজি তারা পড়াবে, কিভাবে আমরা রাইট এক্সিস, ইসিজি প্রেপারে আমরা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কিভাবে ক্যালকুলেট করি, রাইট এক্সিস ডেভিয়েশন কিভাবে করি, ওগুলো ওনারা পড়াবে। আর ইকোকার্ডিওগ্রাফি কনফার্ম দ্য ডায়াগনোসিস। তাহলে যে কোনো তুমি কনজেনিটাল হার্ট ডিজিজ যদি হয়, দুইটা ইনভেস্টিগেশন মনে রাখলে, একটা এক্সরে বা ইসিজি যদি ফ্যাসিলিটি না থাকে করার প্রয়োজন নেই। পরীক্ষা মনে রাখার জন্য ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি হয়তো তুমি যখন ডক্টর কোনো জায়গায় তোমার সুযোগ সুবিধা নাই বা দেখার, তুমি একটা এক্সরে আর ইকোকার্ডিওগ্রাফি সেকেন্ড ইনভেস্টিগেশন বলে আমাদের ইকোকার্ডিওগ্রাফি, এবং সেটাই আমাদের কনফার্ম করে দেয় ডায়াগনোসিস। এখন ট্রিটমেন্ট প্রথমে হতে হবে, যেহেতু একটা সিরিয়াস ডিজিজ আমরা অবশ্যই, এবং এটা লং টার্ম থাকবে, কাউন্সিলিং দ্য প্যারেন্টস অ্যাবাউট দ্য ডিজিজ, ট্রিটমেন্ট অপশন এন্ড প্রগনোসিস। এবং এইসব ক্ষেত্রে তোমাকে একটু সময় নিয়ে ধীরে ধীরে 2-3টা সেটিং এ বলতে হবে, বাবা বা তাদের যাদের আছে নিয়ে, বাবা মা দুজনকে নিয়ে, যে আমাদের আপনার বাচ্চার এই সমস্যা, এখানে কি কি আছে, কিভাবে চলতে হবে। সাথে সাথেই আমাদের কিন্তু এক সিটিং এ আমরা অপারেশন করে ভালো করতে পারবো না। এখন এর জন্য বাবা মা যদি না হয়, তাহলে সে বিভিন্ন ডক্টর কাছে, এবং সে মানে রিএশিওরড হবে না তোমার উপর। তাহলে আমাদের 2 রকম ট্রিটমেন্ট। প্রথম হলো মেডিকেল। মেডিকেলের মধ্যে যদি নিওনেটস উইথ সিভিয়ার সায়ানোসিস আসে, আমরা অক্সিজেন দিলাম। নিওনেটের যদি সিভিয়ার সায়ানোসিস হয়, তাহলে আমরা সাধারণত 2টা অপশন থাকে, একটা হলো আমার লাংস কোজ হতে পারে, একটা না হলে কার্ডিয়াক কোজ।
যদি রেসপিরেটরি কজ হয় তাহলে আমরা ওই যে হাই ফ্লো অক্সিজেন দেই, অক্সিজেন দিয়ে যদি দেখা যায় ইমপ্রুভ করে, তাহলে এটা আমরা অনেকটা বুঝি যে সেটা হচ্ছে যে রেসপিরেটরি কজ। ঠিক আছে। আর যদি দেখা যায় যে না, অক্সিজেন দেওয়ার পরও সাপ্লিমেন্ট কোনো ইমপ্রুভমেন্ট নাই এবং সেন্ট্রাল সায়ানোসিস আছে, তাহলে আমরা যদি ইকো নাও করতে পারি, আমরা কিন্তু ধরে নেই যে এটা কার্ডিয়াক কজ। ঠিক আছে। আর ইকো যদি আমাদের ট্রিটমেন্ট ফ্যাসিলিটি অপশন অ্যাভেলেবল থাকে সাথে সাথে, তাহলে তো ডায়াগনোসিস কনফার্ম হয়ে যায়। এখন এই ক্ষেত্রে যদি একটা নিওনেট উইথ সিভিয়ার সায়ানোসিস, অক্সিজেন ট্রিটমেন্ট কোথাও ইমপ্রুভ হচ্ছে না, হ্যাঁ, তাহলে ধরে আমরা সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, এবং সেখানে যখন বিশেষ করে এনআইসিউ এখন অনেক ডেভেলপ হচ্ছে, অনেক লেভেলে এনআইসিউ আছে ওয়ার্ল্ডে। এবং আমাদের হসপিটালে স্ক্যান যেটা, এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হতো 3 বা এরকম 4, 5, হ্যাঁ 6 এরকম স্ট্যান্ডার্ডও আছে, সাথে তাতে কার্ডিওলজি, রেনাল সব ট্রিটমেন্ট ফেসিলিটির সাথে সাথে অ্যাভেলেবল আছে। তাহলে আমরা সেরকম ডায়াগনোসিস করতে পারি, তাহলে আমরা ট্রিটেড উইথ আইপি ইনফিউশন অফ প্রোস্টাগ্ল্যান্ডিন, আমরা ডোজ দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এখানে কিন্তু আমরা ডাক্টার্স আর্টেরিওসাস যেটা ছিল সেটাকে পেটেন্ট রাখার চেষ্টা করি। ওখানে এমনি কিন্তু শুধু একটা পেশেন্ট যদি পিডিএ হয়, আমরা কি ছিল, আমরা আইবুপ্রোফেন অথবা ইন্ডোমেথাসিন দিয়ে সেই পিডিএটা যদি প্রিটার্ম বেবি হয় আমরা বন্ধ করছি, হ্যাঁ, ক্লোজার করেছি। আর এখানে কি আমরা চাই পেটেন্ট থাকতে, এটাই তার ট্রিটমেন্ট। তাহলে কি তার পালমোনারি সার্কুলেশনটা ইমপ্রুভ করবে। তোমরা যদি ওই ইমাজিন বা দেখে নাও যে পিটিএ আমাদের কি করে, পিটিএ এর কাজটা হলো কি আমাদের, হ্যাঁ, পালমোনারি ট্রাঙ্কের সাথে, হ্যাঁ, এওর্টার একটা কমিউনিকেশন। তাহলে ব্লাড আমাদের এওর্টা থেকে পালমোনারি ট্রাঙ্কে আসবে, সেই ব্লাডটা কোথায় যাবে, লাংসে যাবে। তাহলে আমাদের পালমোনারি সার্কুলেশনটা ইমপ্রুভ হবে। ওই লেভেলে আমরা ডায়াগনোসিস করতে পারলে আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন ই দিব। আর আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের মাত্র স্কেন হয়েছে এত নাই, এবং আমাদের সব জায়গায় কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন ইটা অ্যাভেলেবল না, আইভি ইনফিউশনটা অ্যাভেলেবল। তাহলে আমাদের পেশেন্ট গুলো একটু পরেই ডায়াগনোসিস হয়, সাধারণত একটু পরেই ডায়াগনোসিস হয়। তাহলে আমরা তাদেরকে, যে একটা পেশেন্ট আসলো, মাকে আমরা তো যদি 6 মান্থ বা 1 ইয়ার আসলো, মা বাবা বেশিরভাগ পেশেন্ট প্রথম সায়ানোটিক স্পেল হওয়ার পর আসে, অথবা ইনসিডেন্টালিও ডায়াগনোসিস হতে পারে, অন্য কজ তোমার কাছে রেসপিরেটরি কজ বা কিছু আসলে আমরা ডায়াগনোসিস। তাহলে আমরা মাকে শিখাই দিব প্লেস দ্য ইনফ্যান্ট ইন নি চেস্ট পজিশন। ওল্ডার চিলড্রেন হলে স্কোয়াটিং পজিশন, যেটা ডু নট ডেভেলপ, সে নিজেই পারে। আর ইনফ্যান্ট হলে আমরা তাকে দেখাই দিব কিভাবে নি চেস্ট পজিশনটা করবে। এই যে আগের ফিগার গুলোতে ছিল, মা কোলে নিয়ে বসবে, এভাবে ভাঁজ করে তার নিটা নিয়ে চেস্টে লাগাবে। আর যদি হসপিটালে থাকে তাহলে তো আমরা সাথে সাথে অক্সিজেন দিব, তারপরে কাম এনভায়রনমেন্ট, আইসোলেটিং দ্য পেশেন্ট। মানে আইসোলেটিং দ্য পেশেন্ট করা হয় কেন, তো অক্সিজেন সাপ্লাইটা বাড়ে। ইফ দ্য স্পেল পারসিস্ট গিভ দ্য ফলোইং, অনেক সময় এটা পরীক্ষায় আসে যে ট্রিটমেন্ট অফ সায়ানোটিক স্পেল। তাহলে আমরা একটা আইভি ফ্লুইড, সবসময় মনে রাখবা যে একটা পেশেন্ট আনকনশিয়াস হয়ে গেছে বা কনভালশন হচ্ছে, হ্যাঁ, তাহলে এবিসি ম্যানেজমেন্ট, এটা তো তোমরা মেডিসিনে সব জায়গায় পড়ছো, এবিসি, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, তাই না, 3টা জিনিস। তাহলে এয়ারওয়ের জন্য আমরা কি করছি, যে একটা আইসোলেটেড, হ্যাঁ, বেশি মানুষ যদি হয়, অনেক সময় অনেক অ্যাটেন্ডেন্ট থাকে, 8-10 জন মুখের উপর চলে আসে, তাহলে মানুষ একটু সরাই দিতে হবে, হ্যাঁ, কাম আইসোলেটেড জায়গায়। তারপর অক্সিজেন দিলাম, তাকে নিয়ে চেস্ট দিলাম, এগুলো সব কিন্তু এয়ারওয়ের পর্যায়ে পড়ে। তারপরে এ বি, ব্রেদিং, হ্যাঁ, ব্রেদিং এ অক্সিজেন, আমরা মাউথ টু মাউথ ব্রেদিং এগুলোতে যাবো না, কারণ এগুলো ইমপ্রুভ করে যায়। সার্কুলেশন হলে আমরা একটা চ্যানেল ওপেন করে রাখবো, কারণ অনেক সময় কোলাপস করে যেতে পারে পেশেন্ট। কোলাপস করবে, প্রথমে আমরা নর্মাল স্যালাইন দিলাম, অনুযায়ী যেটা হয় সেটা দিয়ে রাখলাম। আর আমরা মরফিন দেই, আমরা কমনলি ওয়ার্ডে যদি পেশেন্ট পাই সায়ানোটিক স্পেল হলে আমরা মরফিন দেই। ডোজ মনে রাখতে পারলে ভেরি গুড। হ্যাঁ, যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ 0.1 to 0.2 মিলিগ্রাম পার কেজি সাবকিউটেনিয়াসলি দেওয়া হয়। এটা কি করে, মাসেল রিল্যাক্সেশন করবে এবং কিপ দ্য চাইল্ড কাম। তারপরে হচ্ছে আমরা তো ধরেই নেই সব পেশেন্টে মেটাবলিক অ্যাসিডোসিস হবে। যদি খুব ভালো সেন্টার হয় তাহলে আমরা আর্টেরিয়াল ব্লাড টেস্ট অ্যানালাইসিস করি, ওখানে বাইকার্বনেট লেভেল সাধারণত দেখা যায় 12 এর নিচে চলে আসে, মানে সিভিয়ার হলো, সিভিয়ার যদি মেটাবলিক অ্যাসিডোসিস হয় 12 এর নিচে আসলে। তবে আমরা যদি নাও করতে পারি, সায়ানোটিক স্পেল হলে অ্যাসোসিয়েটেড, আমরা ধরেই নেই মেটাবলিক কার্ভটা দিই, হ্যাঁ, 1 মিলিকুইভ্যালেন্ট পার কেজি, সেই হিসাবে দিয়ে দিই। অ্যাম্পুল আছে, ওয়ার্ডে আসলে দেখবা 10 ml বা 20 ml এর আছে, তাহলে ওই যত কেজি ওজন হয়, একটা বাচ্চা যদি 5 কেজি হয় ওজন, তাহলে 5 ml দিয়ে দিই আইবি, এভাবে দিয়ে দেওয়া হয়। প্রোপানলটা আইবি আমাদের দেশে খুব একটা অ্যাভেলেবল না আইবিটা।
তারপরে একটা জানতে হবে, আমরা আইভি যদি থাকে তাহলে আমরা দেই, ফিনাইলেফ্রিনও দেওয়া হয়। হ্যাঁ, তাহলে তোমাদের বেসিক ট্রিটমেন্টটা মনে রাখতে হবে যে আমরা হচ্ছে বিসি ওই এটা শুট করতে ফেলবা যে এর মধ্যে কি পড়ে। এর মধ্যে আমার ছিল অক্সিজেন ইনহেলেশন, তারপরে হচ্ছে মাকে শিখাই দিব স্পেল, হ্যাঁ, নিয়ে চেস্ট পজিশন, তারপর হচ্ছে পেশেন্ট আইসোলেটেড রাখবো, তারপরে আইভি ফ্লুইড দিব, মরফিন, সুডিবাইকার, প্রোপানল, ফিনাইলেফ্রিন, 4টা ড্রাগস এর নাম মনে রাখবা। ডোজ মনে রাখতে পারলে ভেরি গুড, না পারলেও ফেল হবে না। ড্রাগ গুলো বেশি ওয়ার্ডে আমরা মরফিন, সুডিবাইকার্বটা ইউজ করি, এতটুকুই সাধারণত ইমপ্রুভ হয়ে যায়, আমরা যত পেশেন্ট দেখছি ইমপ্রুভ হয়ে গেছে। আর যদি ওটা থাকে অ্যাভেলেবল থাকে তাহলে আমরা দিব প্রোপানল এবং ফিনাইলেফ্রিন অ্যাভেলেবল আছে, ওটা খুব সিভিয়ার হলে আমরা দিই। ফিনাইলেফ্রিন পাওয়া যায় সবসময় আমাদের ওয়ার্ডে, সবসময় আমরা ওয়ার্ডে রেখে দিই। এগুলো ইমার্জেন্সি ড্রাগ, যেগুলো সিভিয়ার পর্যায়ে গেলে আমরা ফিনাইলেফ্রিনটা দিই। এখন ওরা ট্রিটমেন্ট এট হোম, বেশিরভাগ পেশেন্টই তো আমরা বাসাতেই তার ট্রিটমেন্ট করতে হবে। তাহলে আমাদের এই ট্রিটমেন্টের একটা প্রশ্ন ছিল মেডিকেল ট্রিটমেন্ট, আর একটা হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট। এখন আমরা কিন্তু এখনো মেডিকেল ট্রিটমেন্টই আছে। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে এখন প্রোপানলটা আমরা দিয়ে দেই, ধরো 1 মিলিগ্রাম পার কেজি পার ডে অরালি। প্রোপানল 10 মিলিগ্রামও পাওয়া যায়, 10। যদি হয় একটা পেশেন্ট 10 কেজি, তাহলে আমরা তাকে 10 কেজি হলে একটা ট্যাবলেট 10 মিলিগ্রামের, সেটাকে আমরা বিডি ডোজে দিতে পারি, হাফ করে 2বার। এভাবে আমরা কন্টিনিউ করবো, এটা চলবে, ঠিক আছে। আর ওজন অনুযায়ী 20 কেজি হলে 1 ট্যাবলেট বিডি, এভাবে আমরা লিখবো। প্রোপানল 0.25 টু আর্মস, সাধারণত আমরা ম্যাক্সিমাম ডোজটাই দিই, 1 মিলিগ্রাম পার কেজি পার ডে হিসাবে দেওয়া হয়। এটা কি করে? এটা হলো কি, তার ইনফান্ডিবুলার স্টেনোসিসটাকে ডিলেড করে। আমরা তো বলছি যত বয়সটা বাড়বে তার তত প্রোগ্রেসিভলি ইনফান্ডিবুলার স্টেনোসিসটা বাড়তে থাকবে, যে পালমোনারি ট্রাঙ্কের পালমোনারি ইনফান্ডিবুলার স্টেনোসিসটা বাড়তে থাকবে। তাহলে যত বাড়বে তত সায়ানোসিস ডেভেলপ করবে এবং তার কমপ্লেন্ট গুলো বাড়তে থাকবে। তাহলে ওইটা যাতে না বাড়ে, হ্যাঁ, আরো যাতে প্রোগ্রেস না হয়, এই জন্য আমরা প্রোপানল সবসময় কন্টিনিউ করি। যেহেতু তার গ্রোথ কম হয়, গ্রোথ কম হলে অনেক সময় হয় কি যে পেশেন্টের অপারেশন করতে পারবে না, তার প্রপার নিউট্রিশন প্রয়োজন। এই জন্য হাই ক্যালোরি ডায়েট শুড বি গিভেন টু ইনশোর গ্রোথ। হাই ক্যালোরি ডায়েট কি, যে নিউট্রিশাস ফুড খাবে, দুধ, ডিম, অন্য সব খাবারই খাবে, কিন্তু প্রতিদিন যেগুলো এগুলো ইনশোর করা হয়, মা যেন ডিম দেয় অথবা দুধ অথবা যে প্রোটিন রিচড খাবারগুলো, হ্যাঁ, মাছ মাংস বা যা আছে, হ্যাঁ। তাহলে হাই ক্যালোরি ডায়েট শুড বি গিভেন টু ইনশোর গ্রোথ, কারণ ওদের হলো কি, ওরা একটু, সব মাই বলবে যে ওদের খাওয়া দাওয়াটা কম, তাহলে রিপিটেডলি দিতে হবে। অন্যদের 3বার বা 5বারের জায়গায় তাদেরকে 2 আওয়ার্স আফটার আফটার একটু খাবার, হ্যাঁ, দিবে, যাতে তার গ্রোথটা ঠিক থাকে। আয়রন সাপ্লিমেন্টেশন দেই আমরা, একটা ডোজ আছে 3 বা 5 মিলিগ্রাম পার কেজি পার ডে এলিমেন্টারি আয়রন ওরালি, আমরা হিসাব করে দিয়ে দিই। ওই যে তোমাদেরকে আগেই বলছি, এখানে হেমাটোক্রিট বেশি থাকে কিন্তু রিলেটিভ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া থাকে, এই জন্য আমরা একটা আয়রন সাপ্লিমেন্ট রাখি। যদি আমরা না রাখি তাহলে কি হবে, যে আমরা তো যে হিমোগ্লোবিন তো বেশি আছে, তাহলে কেন দিব, হ্যাঁ, বা দিলাম না, না দিলে হবে কি, তার কিন্তু আরো বাড়তে থাকবে হিমোগ্লোবিন। হ্যাঁ, দেখা গেছে তুমি একটা সেটিং এ তোমার কাছে আসছে 12, পরেরটায় চলে যাবে 16 বা 15, পিসিবিটা আরো বাড়তে থাকবে, মানে ব্লাডটা শুধু তার কনসেন্ট্রেটেড হতে থাকবে। এবং হিমো কনসেন্ট্রেশন যদি বেশি হয়, হ্যাঁ, তাহলে অনেক সময় তার ব্রেইনে থ্রম্বোএম্বোলিজম হয় এবং স্ট্রোক করে যেতে পারে, এবং সেই পেশেন্ট অনেক সময় আমরা অপারেশনও করতে পারবো। তাহলে এই যে, এবং ক্রনিক হাইপোক্সিয়ার জন্য, হেমো কনসেন্ট্রেশনের জন্য, হ্যাঁ, এই জন্য আমাদের আয়রন সাপ্লিমেন্টেশনটা দিতে হবে যাতে তার ইফেক্টিভ ইরাইথ্রোপোয়েসিস হয়, ঠিক আছে। তারপর ভিটামিন মিনারেল সাপ্লিমেন্টেশন, তারপর কাউন্সিল টু পে স্পেশাল অ্যাটেনশন টু ফ্লুইড ইনটেক, এটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এদের হলো কি, ওদের হলো হেমো কনসেন্ট্রেশন থাকে, ওই হেমো কনসেন্ট্রেশনটা আমরা প্রিভেন্টের জন্য, যেমন এখন খুব গরম, হ্যাঁ, একটা বাচ্চা 2 বছরের নিচে, সে 2 বছরের নিচে বাচ্চারা কিন্তু বলতে পারবে না আমি পানি খাবো, বা তা সে দেখাতে বোঝাতে পারবে না, তাহলে মা একটু পর পর তাকে ফ্লুইড দিবে, ব্রেস্ট মিল্ক বা সেটা যদি থাকে সেটা খাবে, সাথে পানিটা খাওয়াবে, বা জুস, হ্যাঁ, লেমন জুস বা বিভিন্ন যেটা ফ্লুইড ইনটেকটা করবে। তারপরে এই বাচ্চার যদি ডায়রিয়া হয় তাহলে এটা প্রম্পটলি ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ, অন্যদের মতো আমরা অত ওয়েট করতে পারবো না, যদি দেখি বেশি ডায়রিয়া তাহলে আমরা আইভি ফ্লুইডে চলে যাবো, ওরাল দিয়ে হচ্ছে না, তাহলে এই জিনিসগুলোতে আমাদের যে ডিহাইড্রেশনটা প্রিভেন্ট করতে হবে, এটা বলে দিতে হবে। আর ওল্ডার চিলড্রেন হলে সাধারণত বলতে পারে, তারপরেও খেয়াল করে তাকে পানিটা বেশি খাওয়াতে হবে, তো রিডিউস থ্রম্বোএম্বোলিজম। আচ্ছা, এখন আসলে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট।
তাহলে আমরা মেডিকেল ট্রিটমেন্টে আমরা কি কি পড়লাম? মেডিকেল ট্রিটমেন্টে ছিল যে আমরা হোম ট্রিটমেন্ট ছিল, হোম ট্রিটমেন্টের মধ্যে ছিল যে আমরা এবিসি ধরে আমরা, হ্যাঁ, তারপরে হচ্ছে মা বাসায় কি করবে, তাদেরকে আমরা কিছু ড্রাগস দিয়ে দিব, ড্রাগস এর মধ্যে আয়রন, প্রোপানল, আর হলো যে ডিহাইড্রেশন প্রিভেনশনের জন্য পানি খাওয়াবে, হাই ক্যালোরি ডায়েট খাওয়াবে, গ্রোথটা যাতে ঠিক থাকে। আর যদি সে ইউনিটে আমরা ডায়াগনোসিস করতে পারি তাহলে আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন দিব। আর সায়ানোটিক স্পেল যদি হয় তাহলে বাড়িতে হলে কি করবে, যে নিয়ে এলবো পজিশনটা শিখাবে। হ্যাঁ, কারো কারো বাড়িতে অনেক সময় এসব বাচ্চাদের অক্সিজেন সিলিন্ডার রেখে দেয়, তারা শিখাই দিলে তারা সিলিন্ডার দিয়ে অক্সিজেন দিতে পারে। আর যদি না পারে তাহলে আশেপাশে যে কোনো যে হসপিটাল আছে নিয়ে যাবে, আমাদের সব একদম উপজেলা লেভেলের সব হসপিটাল অক্সিজেন সাপ্লাই আছে, দিবে। হ্যাঁ, আর হচ্ছে তার যদি সিভিয়ার হয় তাহলে তো পেডিট্রিশিয়ান বা কনসাল্ট করতে হবে। আমাদের কয়েকটা ড্রাগস ছিল, যেমন আমরা ইয়ে দিই, সুডিবাই কার্ব দিব, মরফিন দিব। প্রথমে একটা চ্যানেল ওপেন করতে হবে। এই ট্রিটমেন্ট যে কোনো উপজেলা লেভেলেই করতে পারবে, একটা বাচ্চার চ্যানেল ওপেন করবে, অক্সিজেন দিবে। আর আমাদের আর ড্রাগস ছিল যে আমরা মরফিন দিব সাবকিউটেনিয়াসলি, এবং ছিল প্রোপানল আর সুডিবাই কার্ব। এই দুইটা আমরা যে কোনো জায়গায় দিয়ে দিব। আর বেশি সিভিয়ার হলে ফিনাইলএফিনেফ্রিন দিব, প্রোপানলে যাব। এগুলো সব ট্রিটমেন্ট, কিন্তু ডিজিজটা আসলে প্রোগ্রেসিভলি এটা বাড়তে থাকে। এবং আমরা যদি এটা ট্রিটমেন্ট না করি, এইসব পেশেন্ট কিন্তু টিন এজে গিয়ে এক্সপায়ার করে। তাহলে কতটা ইম্পর্টেন্ট। তাহলে আমাদের দুই রকম সার্জারি আছে। প্রথমটা হলো পেলিয়েটিভ সার্জারি। পেলিয়েটিভ সার্জারি কি, আমরা একটা শান্ট করে দিই। এই যে আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন দেওয়ার এম ছিল কি, আমরা পিডিএটাকে পেটেন্ট ডাস্টার্ড আর্টেরিয়াসটাকে পেটেন্ট রাখা, কারণ এটা তো নর্মালি ক্লোজ হয়ে যায়। ওইটা যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু এই রেলকটোজিক শান্ট যেটা, হ্যাঁ, বিটি শান্টও বলে, রেলকটোজিক শান্ট যেটা পেলিয়েটিভ সার্জারি, এই শান্টটা আমাদের করা লাগে না। ন্যাচারালি একটা শান্ট হয়ে গেল, বড় হওয়ার পর আমরা তাকে কারেক্টিভ সার্জারিতে চলে যাব। তবে বেশিরভাগ পেশেন্টই আমরা ওয়ার্ডে যা পাই আমরা কিন্তু পারি না, মানে ন্যাচারালি আমাদের থাকে না। তো আমাদের এই শান্ট সার্জারিটা করতে হয়। এই শান্ট সার্জারি হলো, তোমাদের এনাটমিটা সবসময় এটা মনে রাখতে হবে। হার্টের এনাটমি না মনে রাখলে এগুলো তুমি বুঝতে পারবে না। এখানে একটা সাবক্লেভিয়ান আর্টারির সাথে পালমোনারি আর্টারি অ্যানাস্টোমোসিস করে। সাবক্লেভিয়ান আর্টারি কার ব্রাঞ্চ? এওর্টার ব্রাঞ্চ, তাই না? আমরা জানি তিনটা এওর্টিক আর্চ থেকে তিনটা ব্রাঞ্চ আসে। আর ইপসিলেটা যখন রাইট সাইডে হলে রাইট সাবক্লেভিয়ান আর্টারির সাথে রাইট পালমোনারি আর্টারির ব্রাঞ্চের অ্যানাস্টোমোসিস হবে। পালমোনারি আর্টারি কার ব্রাঞ্চ? পালমোনারি ট্রাঙ্কের ব্রাঞ্চ। তাহলে ওই যে আমরা পিটিএতে কি ছিল, এওর্টার থেকে আমাদের পালমোনারি ট্রাঙ্কে কানেকশন ছিল, এদের ব্রাঞ্চেরই কিন্তু আমরা একটা কানেকশন করে দিলাম। এই কানেকশন যদি দেওয়া হয় তাহলে পালমোনারি সার্কুলেশনটা বাড়বে, তাহলে তার হাইপোক্সিয়া কম হবে, সায়ানোসিস, ক্ল্যাপিং সব সিমটম কম হবে। এবং এটা আমাদের দেশেও করে, বাইরে হ্যাঁ সব জায়গায় এই পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টরা এই শান্ট সার্জারিটা করে দেন। করে দিলে সে কিন্তু নর্মাল লাইফই লিড করে। অনেক সময় বোঝাও যায় না, পেশেন্টের নর্মাল গ্রোথ, ডেভেলপমেন্ট সবকিছু ঠিক থাকে, শুধু আমরা হার্ট প্রসকালটেট করলে একটা মারমার পাই। তাহলে this will improve tissue oxygenation, relieve cyanosis, allow the child to grow good enough to do complete surgical repair. এরপরে যখন সে সার্ভাইভ করবে, ধরুন 5-6 ইয়ার্স বা সার্জন অ্যাকর্ডিংলি করে দেন, হ্যাঁ। আর ওল্ডার চিলড্রেন হওয়ার পর টোটাল কারেকশন করা হয়, ইউজুয়ালি ডান উইদিন ফার্স্ট 2 ইয়ার্স অফ লাইফ। এটা সেন্টার টু সেন্টারও ভেরি করে। বাইরের যে আমরা যে বইগুলোতে নিচ্ছি ওদের দেশে সাধারণত 2 ইয়ার্স এর মধ্যে করে ফেলে। আমাদের দেশে কোনো কোনো আমি যে পেশেন্ট গুলো দেখছি 4 ইয়ার্স 5 ইয়ার্স গিয়েও করে। হ্যাঁ, এটা পেশেন্টের কন্ডিশনের উপরও ডিপেন্ড করে। এটা ফলো আপ করতে হয় 3 মাস 6 মাস পর পর ইকোকার্ডিওগ্রাফ করে পেশেন্টকে পরে যদি দেখা যায় অপটিমাম কন্ডিশন আছে, তার কোনো হেমো কনসেন্ট্রেশন নাই, তার গ্রোথ ঠিক আছে, তার হার্টের তখন গিয়ে এটা টোটাল কারেকশন করা হয়। এখন আনট্রিটেড যে পেশেন্ট গুলো, অনেক যে পোর পেশেন্ট, আগে আমরা যখন দেখা যেত যে আমাদের এই সার্জারি গুলো কিন্তু এত ডেভেলপ ছিল না, এই পেশেন্ট গুলো বেশিরভাগ আনট্রিটেডই দেখে যেত এবং একসময় এক্সপায়ার করতো, এবং অনেক কমপ্লিকেশন নিয়েও আমরা ওয়ার্ডে পাই। এখন অনেক কমে আসছে। তাহলে কমপ্লিকেশনস অফ কি আসবে? হাইপার সায়ানোটিক স্পেল, সিভিয়ার পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়ার কারণে কিন্তু সেরিব্রাল এপসিস ডেভেলপ করে বা থ্রম্বোএমবোলিজম ডেভেলপ করে। Cerebral abscess as deoxygenated blood enters systemic circulation and brain, bypassing lungs without clearing the germs by pulmonary scavenger cell. তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড হোল বডিতে চলে যাচ্ছে। অক্সিজেনেটেড ব্লাডে অক্সিজেনও বেশি থাকে, আবার যে হচ্ছে যে আমাদের জার্মস বা সবকিছু কি হয়, সার্কুলেশন ওখানে গিয়ে তো ক্লিয়ার হয়ে যায় লাংস। এগুলো রিপিটেড যাচ্ছে।
তাই না? ব্রেইনে যাওয়ার ফলে কি সেরিব্রাল অ্যাবসেস ডেভেলপ করার বেশি। তারপর সেরিব্রাল থ্রম্বোএম্বোলিজম এবং স্ট্রোক, যেহেতু হেমো কনসেন্ট্রেশন থাকে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, যে কোনো হার্ট ডিফেক্ট যদি থাকে, এটা এএসডি, বিএসডি, পিডিএ, হ্যাঁ, যে কোনো স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি থাকলেই এটা একটা চান্স থাকে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। ডিলেড গ্রোথ ডেভেলপমেন্ট এন্ড পিউবার্টি, ডিলেড আবার পিউবার্টি আসছে। আচ্ছা, আদার্স হাইপাররিথমিয়া, গাউট, রিলেটিভ আয়রন ডেফিসিয়েন্সি, ব্লিডিং ডিসঅর্ডার, কোয়াগুলোপ্যাথি। আচ্ছা, তা একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবা, যে হার্ট টক কিন্তু খুব একটা, মানে আমরা অন্য যে এএসডি, পিএসডি, পিডি এর ক্ষেত্রে আমরা কি বলছি, রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে আসে। কারণ ওখানে হলো কি লাংস এর ফ্লোটা খুব বেশি, ওভারফ্লো। যদি নরমালি 3 লিটার ব্লাড যায়, ওখানে যায় 6 লিটার। ওদের শুধু, আর এখানে হলো কি নিউমোনিয়া খুব আনকমন, ঠিক আছে? প্রফে কিন্তু অলিগেমিক লাং ফিল, ওখানে কি ছিল, ওখানে ছিল যে হাইপার ভাস্কুলারিটি বেশি, রিলেটিভ বারবার নিউমোনিয়া আমরা পাবো। আর এখানে হলো অলিগেমিক, মানে ব্লাড কম। এক, দুইটার মধ্যে পার্থক্য। তারপরে হলো ওখানে রেসপিরেটরি ট্র্যাক্ট যেভাবে নিয়ে আসুক, নিউমোনিয়া পুরো হয়তো একটা বড় কনস্টিটিউশন নিয়ে আসতে পারে, পিচিওপ্যাসিটি, অনেক হার্ট ফেলিয়ার নিয়ে আসবে রিপিটেড। এখানে কিন্তু হার্ট ফেলিয়ার আনকমন, নিউমোনিয়া, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং হার্ট ফেলিয়ার আনকমন। তারপরে হচ্ছে আর আরেকটা হলো যে তোমার যে থ্রম্বোএম্বোলিজম হয়, আমরা যখন পিসিবি যদি করি, পিসিবি করার পরে যদি দেখি এটা অ্যাবাভ 65, তাহলে কিন্তু অনেক পেশেন্টে ভেনিসেকশন বলে। টার্মগুলো মনে রাখো, একসময় হয়তো পাবা, আরো যখন পড়বা আরো ওয়ার্ডে আসবা। ভেনিসেকশন হলো কি, খুব বেশি যদি হাইপাররিথমিয়া হয়, তাহলে পেইনটাকে থেকে আমরা ধরো 15 বা 20 ml ব্লাড, হ্যাঁ, ড্র করে নর্মাল স্যালাইন দিয়ে দিই। হ্যাঁ, এটা ওয়ার্ডে বেনিসেকশন বলে। হ্যাঁ, আমরা এর জন্য পেশেন্ট যখন ফলো আপ করবো, তখন সিবিসিটাও দেখবো। কারণ এই প্রিভেন্টিভ মেজার যদি আমরা না নেই, হ্যাঁ, তাকে রিলেটিভ আয়রন সাপ্লিমেন্ট, তারপরে পিসিবি করে, হ্যাঁ, ডিহাইড্রেশন প্রিভেন্ট যদি না করি, তাহলে এই বড় কমপ্লিকেশন গুলো আসবে। তখন আমাদের খুব বেশি করার থাকে না। যদি একটা পেশেন্ট থ্রম্বোএম্বোলিজম হয়ে যায়, স্ট্রোক হয়ে গেল, এমনি তার হার্টের প্রবলেম, তখন কি এই স্ট্রোক বা থ্রম্বোএম্বোলিজম বা এফসিস এর জন্য তো হার্টের অপারেশনটাও করা যায় না। কারণ পেশেন্ট তো কার্ডিও, তার ওই ব্রেইনে না হলে তো অ্যানেস্থেসিয়াও দিতে পারবে না। তাহলে কমপ্লিকেশন একটার সাথে আরেকটা রিলেটেড চলে আসে। তাহলে আর্লি ট্রিটমেন্ট, এবং সেটা খুব ইম্পর্টেন্ট। মাদের সাথে কাউন্সিলিং, পেরেন্টস তাকে, কারণ বাড়িতে তো মাই দেখবে, তাকে বুঝাই দিতে হবে কিভাবে কি করতে হবে। অপটিমাম গ্রোথটাও খুব ইম্পর্টেন্ট। এটা না হলে কি সার্জারি করতে পারবে না, টোটাল কারেক্টিভ সার্জারি করতে পারবে না। এটা এখন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আনমিউট হয়ে করতে পারো। ম্যাম, আয়রন সাপ্লিমেন্টেশন যে দিচ্ছে, ওইটাতে কি হিমোগ্লোবিন লেভেলটা নরমাল হবে, নাকি জাস্ট ইনক্রিজ যে হচ্ছিল ওইটা বন্ধ হয়ে যাবে? আয়রন সাপ্লিমেন্টের জন্য জি ম্যাম, ওইটা কি হিমোগ্লোবিন লেভেল যে বাড়ছে ওইটাকে রিডিউস করবে, মানে নরমাল করবে, নাকি জাস্ট ওখানেই থেমে যাবে, মানে হিমোগ্লোবিনটা আর বাড়বে না? না, ঠিক মতো অপটিমাম করলে নরমাল থাকবে। আমরা প্রথম থেকেই যদি সাপ্লিমেন্ট দিয়ে যাই, হ্যাঁ, প্রথমে যদি এগুলো যে কোনো ডিজিজের ক্ষেত্রে সবার ইম্পর্টেন্ট হলো আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট। এখন একটা পেশেন্ট যদি তুমি খুব আর্লি লাইফে ধরো 6 মান্থ বা 1 ইয়ার বা এরকম তুমি ডায়াগনোসিস করতে পারো, প্রথম থেকেই তুমি ট্রিটমেন্ট করে যাচ্ছ, ফলো আপ করতেছো। হার্ট ডিজিজ তোমাকে 3 মাস বা 6 মান্থ ইন্টারভেল ফলো আপ করতে হবে। তাহলে আমরা আয়রন সাপ্লিমেন্ট, তাহলে কিন্তু তার আর পলিসাইথেমিয়া হবে না, ঠিক আছে? হ্যাঁ, আমার যে নর্মাল রেঞ্জ আছে, যেমন একটা পেশেন্টের যদি 12 হয়, তার এইজ অনুযায়ী রাখা 12 গ্রাম হিমোগ্লোবিন পার ডে, তাহলে আমরা সেটাই রাখবো, তাহলে তার আর কমপ্লিকেশন হবে না। এখন একটা পেশেন্ট আসছে আমাদের কাছে, অনেক সময় আসে, যেমন গ্রামের আনট্রিটেড পেশেন্ট 6-7 ইয়ার্স, তার একদম সিভিয়ারলি ক্লাবিং, হ্যাঁ, সায়ানোসিস, অনেক বেশি পলিসাইথেমিয়া পর্যায়ে চলে গেছে। ওইটা হয়তো রিডিউস হবে, কিন্তু সময় লাগবে, নাও হইতে পারে, ঠিক আছে? আরো খারাপ যাতে না হয়, এটা পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করবে। অনেকটা আমরা তো ভেনিসেকশনও করে দিচ্ছি অনেক পেশেন্টের, পিসিবি এত বেশি ট্রিটমেন্ট হয় না। তবে আর্লি স্টার্ট করলে তার নর্মাল রেঞ্জেই থাকবে। আর কেউ, আর কোনো কোয়েশ্চেন আছে?
আচ্ছা, তাহলে আমরা একটু পড়ি যে পরীক্ষায় কি কি কোয়েশ্চেন হয়, ঠিক আছে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রথমেই আসে যে ক্লাসিফাই কনজেনিটাল হার্ট ডিজিজ। আমরা দুইটা ব্রড ক্লাসিফিকেশন করছি, তাই না? একটা সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, একটা অ্যাসায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজে আমরা কিন্তু অনেকগুলো নাম দেখাইছি, 7-8টা নাম। নামগুলো মনে রাখবা, তবে পরীক্ষার জন্য একটাই যদি পড়ো সেটা হচ্ছে যে টেট্রালজি অফ পেলট। আর কয়েকটা আমরা টি দিয়েছিল সবগুলো নাম, হ্যাঁ? টোটাল এনোমালাস, পালমোনারি ভেনাস রিটার্ন, ট্রাঙ্কাস আর্টারিওসাস, হ্যাঁ? তারপরে হচ্ছে আরো কিছু ইপস্টেন অ্যানোমালি ছিল, লেফট ভেন্ট্রিকেল, হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিনড্রোম। এগুলো কিছু নাম তোমার মনে রাখতে হবে পরীক্ষায় লেখার জন্য। আর হচ্ছে সায়ানোটিকের মধ্যে তো আমরা কমনলি পাই বিএসডি, এসডি, পিডিএ, হ্যাঁ? আরো কিছু নাম আছে, সেগুলো বই দেখে তোমরা মনে রাখবে। তাহলে ক্লাসিফিকেশনটা রিটেনের জন্য হয়তো তোমার আসবে। ক্লাসিফাই বিএসডি আমরা কি করছিলাম, তাই না? বিএসডি যে আমরা 3-4টা পার্ট করছি, একটা স্ট্রাকচার অনুযায়ী আমরা দেখছিলাম যে স্মল, মিডিয়াম, লার্জ। যদি 5 মিলিমিটার কম হয় তাহলে স্মল, মিডিয়াম 6 to 10, আর হচ্ছে অ্যাবাভ 10। আর একটা হলো আমরা স্ট্রাকচার অনুযায়ী, যেমন মেমব্রেনাস, মাসকুলার, হ্যাঁ, সুপ্রাক্রিস্টাল, হ্যাঁ, এন্ডোকার্ডিয়াল, এভাবে আমরা মনে রাখছি। তারপর ন্যাচারাল হিস্ট্রি অফ বিএসডি আমরা পড়ছি, মেডিকেল ট্রিটমেন্ট অফ বিএসডি কি কি ছিল। তাহলে মেডিকেল ট্রিটমেন্টে কি ছিল, আমরা ওখানে কি হয়, রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, প্রম্পট ট্রিটমেন্ট করতে হবে। তারপর আমরা ফুসামাইড সাপ্লিমেন্ট দিয়ে দেই, হ্যাঁ? বেশি যদি খারাপ ব্লাড টেস্ট আমরা ওষুধি দিয়ে দেই। এই ট্রিটমেন্ট গুলো ফলো আপ করতে হবে পেশেন্টকে। ওখানে সব পেশেন্টের একই মধ্যে নিউট্রিশনটা মেনটেন করতে হবে যাতে তার অপটিমাম গ্রোথটা হয়, ঠিক আছে? হাই ক্যালোরি ডায়েট দিতে হয়, যে ওরা খেতে পারে, ওদের খেতে সমস্যা হয়, হ্যাঁ? ওদের ইফোর্ট ইনটলারেন্স, একটু খাওয়ার পরই বিএসডি পাচার হাঁপায় যায়, তাহলে আমাদেরকে অল্প অল্প করে বেশি বার দিতে হবে। তারপর ইন্ডিকেশন অফ সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ বিএসডি, কখন আমরা বিএসডি ট্রিটমেন্ট করবো, ওগুলো তোমাদের ছিল আগের লেকচার গুলোতে ছিল, সবগুলো বইতেই আছে। লার্জ বিএসডি হলে আমরা সাথে সাথে পাঠাই দিব। 6 to 8 মান্থ, 1 ইয়ারের মধ্যে যদি হয়, দেখা যায় মেডিকেল ট্রিটমেন্টে হচ্ছে না, তার রিপিটেড হার্ট ফেলার হচ্ছে, গ্রোথ ডেভেলপমেন্ট হচ্ছে না, অথবা হ্যাঁ, আর আফটার 2 ইয়ার্স যেগুলো হলেই আমাদের করে ফেলতে হবে। এগুলো ছিল এন্ডোকার্ডিয়াল কুশন টাইপ হলে সাথে সাথে করে ফেলতে হবে, হ্যাঁ? এভাবে কিছু ইন্ডিকেশন ছিল। তারপরে মেডিকেল ট্রিটমেন্ট অফ পিডিএ, সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ পিডিএ। সার্জিক্যাল ট্রিটমেন্ট কি করি আমরা, ভেনিসেকশন এন্ড লাইগেশন এন্ড, হ্যাঁ? প্রথমে কি করি, প্রথমে আমরা হচ্ছে দুইটাকে ট্রান্সেকশন করে তারপর লাইগেশন করে দিই। কমপ্লিকেশনস অফ পিএসডি, কমপ্লিকেশন অফ পিডিএ, কম্পোনেন্ট অফ টপ, এটা খুব ইম্পর্টেন্ট। টপের প্রাইমারি সেকেন্ডারি দুইটা থাকে। প্রাইমারি হলো হচ্ছে যে তার পালমোনারি রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশনটা থাকে, এবং বিএসডি, এই দুটো হলো প্রাইমারি। আর সেকেন্ডারি হলো, সেকেন্ডারির জন্য আমরা লেফট রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আর ওভাররাইডিং অফ এওরটা, প্রাইমারি সেকেন্ডারি। তারপর সায়ানোটিক স্পেল, ট্রিটমেন্ট অফ এগুলো খুব ইম্পর্টেন্ট। সায়ানোটিক স্পেলটা কি, এটার ফিচার কি, ট্রিটমেন্ট কি, হ্যাঁ? ওয়ার্ডে থাকতে কি করবা, অনেক সময় দেখো ওয়ার্ডে হঠাৎ একটা পেশেন্ট সায়ানোটিক স্পেল হলো, কি কিভাবে ম্যানেজ করবা। তারপর কমপ্লিকেশনস অফ টপ বলে দিলাম। তারপর ট্রিটমেন্ট অফ টপ, মেডিকেল, সার্জিক্যাল। তো বেসিক যেটা মনে রাখবা, সায়ানোটিক অ্যাসায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ হলে জেনারেল এক্সামিনেশনটা খুব ইম্পর্টেন্ট। যে এখানে হলো আমাদের সায়ানোসিস এবং ক্লাবিং থাকবে, ওখানে এগুলো কিছু থাকবে না। ওখানে হলো যে রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হবে, হ্যাঁ? লাংসে যদি আমরা দুইটার এক্সরে করি তাহলে পুরো ভিন্ন, কিন্তু একটার ক্ষেত্রে হবে ওলিকেমিক লাং, আর ওখানে হলো লাংসে হাই ব্লাড ফ্লো, যেটা হলো পালমোনারি ভাস্কুলার মার্কিংটা প্রমিনেন্ট থাকে, এবং অংশ হার্ট ফেলারের ফিচার থাকে। এখানে হার্ট ফেলার হবে না। আর হচ্ছে এখানে হার্ট সাইজ বড় হয় না, শুধু হচ্ছে বুট শেপ হার্ট, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য অ্যাপেক্সটা উপরে উঠে, ওখানে কি হার্ট সাইজটা এনলার্জ হবে। এসডি, বিএসডি, পিডি এগুলোর ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে কনফার্ম ডায়াগনোসিস হলো ইকোকার্ডিওগ্রাফি। তারপর সবগুলোরই কিছু আমরা ওয়েট করবো, মেডিকেল ট্রিটমেন্ট আছে, তারপর সার্জিক্যাল ট্রিটমেন্ট। আর কেউ কিছু কোনো কোয়েশ্চেন করতে চাও হেমোডাইনামিক্স, কোনো যে কোনো কোয়েশ্চেন বা কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে? তাহলে তোমাদের কিন্তু কনজেনিটাল হার্ট ডিজিজের আমার কিন্তু মানে টিউটোরিয়াল ক্লাসটা শেষ হয়ে গেল, হ্যাঁ? ওয়ার্ডে আসবা যখন, তখন ভালোভাবে পরীক্ষায় কিন্তু থাকবে। ওয়ার্ডে সবসময় পেশেন্ট থাকে, বিএসডির পেশেন্ট বিশেষ করে সব সময় থাকে, এবং সেটা পরীক্ষায় শর্ট কেস বা ওভাবে দেওয়া হবে। তাহলে তোমাদেরকে ওয়ার্ডে আসলে এক্সামিনেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে এক্সামিনেশন, বিশেষ করে প্রিকোডিয়াম এক্সামিনেশনটা, তুমি মারমারটা পাচ্ছ কিনা, মারমার টাইপ কিরকম, হ্যাঁ? আর বাচ্চা তো খুব
ছোট থাকবে, বিশেষ করে পিএইচডি পেশেন্ট 3-4 মাস 5 মাস এরকম পেশেন্ট থাকে, মানে বিলো 1 ইয়ার ইনফ্যান্ট থাকে। মায়ের লেপে তোমাকে সেভাবে এক্সামিন করতে হবে, পরীক্ষা এক্সামিনেশনটাই দেখে। ফাইন্ডিংস এর চেয়েও তোমার প্রসিডিউরটা ঠিক আছে কিনা, একটা ক্লাবিং তোমাকে কিভাবে দেখতে হয়, এনিমিয়া কিভাবে দেখতে হয়, সিকোয়েন্সটা ঠিক আছে কিনা, জেনারেল এক্সামিনেশনের যে সিকোয়েন্স বা সিবিএস এর এক্সামিনেশনের যে সিকোয়েন্স, সেটা হলো তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি একটা ফাইন্ডিং মিস করো তাতেও সমস্যা হয় না, হয়তো তুমি পারবা, হ্যাঁ ভবিষ্যতে তুমি একটা পেন সিস্টেমের জায়গায় তুমি ইনজেকশন বললা, সেটার জন্য পাশ ফেল হবে না। তুমি যে পেশেন্টের এক্সামিন করছো কিনা সেটা দেখলে বোঝা যায়, ওয়ার্ডে গেছো কিনা, মায়ের সাথে কথা বলছো কিনা, হ্যাঁ এগুলো খুব, ওই যে কাউন্সিলিং এর পার্ট গুলো কথা না বলে হঠাৎ গিয়ে কিন্তু পারবা না। তাহলে ওয়ার্ডে আসলে এগুলো সবচেয়ে তোমরা থিওরিটিক্যালটা পড়ে রাখলা, বারবার এসে ওয়ার্ডে কাজ করবা, যখন চলে আসবা করোনা তো ইনশাল্লাহ ইমপ্রুভ হবে তোমাদের পরীক্ষার আগে বা যখনই হোক, তখন আসার পর দেখবা। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম হচ্ছে ক্লিনিক্যাল ফিচার গুলো ডেভেলপ করতে 6 মাস সময় লাগে কেন? এটা তো বলছি, ওই যে তোমাদের হলো কি সিভিয়ারিটি অফ পালমোনারি স্টেনোসিস এর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো এর বাড়তে হয় কি যে কিছু ব্লাড যায়, একদম একদম বন্ধ থাকে না, টোটাল অবস্ট্রাকশন থাকে না, স্লাইটলি যায়, কিন্তু যত বয়স বাড়বে তখন কি হয়, একটা বাচ্চা যখন কি লেন্থ ওয়েট সব বাড়বে না, যখন বয়স ধরো তার এক বার 2.5 কেজি, যখন তার বয়স হয়ে গেলে ওজন হলো ধরো 3 মাস, তার ওজন হলো 5 কেজি, তো স্টেনোসিসটাও কিন্তু বাড়তে থাকে, এটা তো একটা মাসেল থাকে, মাসেলটার গ্রোথ হয়, ঠিক আছে, ইনফান্ডিবুলাম একটা মাসেল, গ্রোথ যখন বাড়বে তখন স্টেনোসিসটা সিভিয়ারিটি বাড়তে থাকে, তখন ব্লাড পাস করে না, ঠিক আছে, ব্লাড যে পরিমাণ পাস করতো আগে, মনে করো প্রথমে ছিল 2 লিটার, তে কমে আসলো 1 লিটার ব্লাড যাচ্ছে লাংসে, আরো কমতে থাকবে 0.5, তো যত কম যাবে তাহলে তার কি হবে, সায়ানোসিসটা তত ডেভেলপ বেশি হবে, কারণ ডিঅক্সিজেনের ব্লাড বেশি চলে যাবে সিস্টেমিক সার্কুলেশন, এই ব্লাডটা কিন্তু বিএসডি দিয়ে চলে যাচ্ছে লেফট হার্টে, তাহলে সায়ানোসিস বাড়বে, আস্তে আস্তে ক্লাবিংও ডেভেলপ করবে। বুঝা গেছে? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আর দুইটা এক্সরেটা সবসময় লাগবে, এক্সরে তো সবকিছুতেই থাকবে তাই না, তোমাদের অস্তিতে থাকবে, ভাইবা বোর্ডে থাকবে, হ্যাঁ আসবে। আর সবচেয়ে বড় কথা, তুমি পরীক্ষা সবাই আশা করি সবাই পাস করে যাবা, কেউ যদি কখনো খারাপ হয় সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু হলো তুমি একজন ডক্টর হবা, ঠিক আছে, তোমার জন্য কখনো একটা পেশেন্ট দেখলে যেন মিস না হয়, তুমি যেন বলতে পারো না ওর সায়ানোসিস আছে, ওর ক্লাবিং আছে, ফাইন্ডিংস গুলো যেন মিস না হয়। তুমি যে কোনো একটা এক্সরে ইসিজি, হ্যাঁ তোমার নিজের জন্য, তুমি সব দিন সারা জীবন যে দেশে কাজ করবা তা না, তুমি তো অনেক ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে কাজ করবা, অনেক জায়গায় তুমি উপজেলাও করতে পারো, অনেক জায়গায় এক একজন এক এক দিকে চলে যাবে, যে কোনো জায়গায় যাও তোমার বেসিক যেন নলেজটা থাকে, হ্যাঁ হার্টের সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন কিভাবে হয়, স্ট্রাকচারাল ডিফেক্ট হবে, তুমি যদি বেসিকটা বুঝো, হ্যাঁ ডেভেলপমেন্টটা, তারপরে হচ্ছে ফিটাল সার্কুলেশন, তাহলে সব প্রশ্ন তুমি নিজেই আনসার করতে পারবে। তোমরা বইগুলো দেখো, আমাদের আন্ডার গ্রাজুয়েটের জন্য তো মোল্লা স্যারের বইটা পড়ো, এখানেও আছে, সুন্দরভাবেই আছে, আর সাথে সাথে অ্যানাটমি ভুলে গেলে চলবে না, আর এখন তো সবকিছু ইন্টারনেটেও পাওয়া যায়, দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন? তাহলে কি আমরা শেষ করে দিব ক্লাস? আর নেক্সট ক্লাস তোমাদের হয়তো অন্য কোনো স্যার বা ম্যাডাম নেবেন, ঠিক আছে, আমরা তাহলে কনজেন্টাল হার্ট ডিজিজের ক্লাসটা শেষ হয়ে গেল। আশা করি তোমরা সবাই পারবা, পরীক্ষার হলে বোর্ডে সবকিছুতে যেন তোমরা পারো, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ সবাইকে।